শুধু একটা কথাই ঘুরছিল। আমার অনেক ছেলের সাথেই গভীর সম্পর্ক আছে অয়নদা। আমার মনে হয় না এতে তোমার কিছু যাওয়া আসার কথা। এটা আমার জীবন, ডিসিশনও আমার। আর আমি এখন বাচ্চা নই। প্রিয়র এই চারটে কথা আয়নকে মুহূর্তেই বিধ্বস্ত করে দিয়েছিল। তাই তো আয়ন এই দেশ ছেড়ে সব কিছু ছেড়ে বাইরে চলে গিয়েছিল। ওখানে গিয়েও আয়ন শান্তিতে থাকতে পারেনি। বারবার প্রিয় কথাগুলো আয়নের কানে বাজতে থাকতো। অনেক ভেবে আয়ন ডিসিশন নেয়, প্রিয়কে যেহেতু ভোলা সম্ভবই নয়, তাই ওকে কাছে রেখেই শাস্তি দেবে আয়ন। তাই তো আবার দেশে ফিরে আসে বাংলাদেশে। প্রিয়র সাথে সেদিন আয়ন প্রথম মিলনেই বুঝতে পারে প্রিয় এখনো আগের মতোই পবিত্র। কিন্তু আয়ন বোঝার আগেই সব কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। প্রিয় নেশায় পড়ে গিয়েছিল আয়ন সেদিন। যাকে ভালোবাসবে তার সাথে দেহের আকর্ষণ থাকতেই পারে। অতিরিক্ত ভালোবাসার সাথে দেহের চাহিদাটাও বেড়ে যায়। তখন তাকে কন্ট্রোল করতে সব থেকে বেশি কষ্টকর হয়। আর আয়ন তো তার ভালোবাসার মানুষটির এত পাশে থেকেও তাকে গভীরভাবে কখনো ধরতে পারেনি। এমন না আয়নের মন চায়নি প্রিয়কে ও যতই একলে রাখুক, দিন শেষে ও একজন পুরুষই ছিল। তাই প্রিয়কে পাওয়ার ইচ্ছাটা ওর মন মস্তিষ্কে প্রবল ভাবে ছিল। তাই সেদিন হোটেল রুমে প্রিয়কে এত কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি আয়ন। প্রিয়র উপর ঝাঁপিয়ে পড়ে, নিজের পুরুষত্বটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। আয়নের ভেতরে একটা জেদ যেন সেদিন চেপে ধরেছিল। কেন প্রিয় আয়নকে রেখে আরেকজনের কাছে ভালোবাসা খুঁজতে যেতে হলো। একবার শুধু মুখ দিয়ে বলতো প্রিয়, সবকিছু ওর পায়ের সামনে এনে দিত আয়ন। কিন্তু না, প্রিয় তা করেনি। কি হলো অয়নদা, জবাব দিচ্ছ না কেন? আয়ন হেসে দেয় প্রিয়র কথায়। তিয়াস অফিসে লিফটে উঠে মাত্র বাটন টিপ দিতে যাবে, তখনই একটা মেয়ে চিৎকার দিয়ে ইশারা করে ছুটে আসছে লিফটটা যাতে বন্ধ না করে। তিয়াস লিফটটা বন্ধ হতে আটকে দিল। আর মেয়েটিও যেন ঝড়ের গতিতে লিফটে প্রবেশ করলো। তিয়াস মেয়েটিকে সামনে দিয়ে দেখতেই পারেনি কে। প্রচন্ড গরম, আর তার উপরে অনেকটা পথ হেঁটে এসেছে বলে দিশার ঘামগুলো কেমন চুয়ে চুয়ে পড়ছে ওর শরীর দিয়ে। এতে করে দিশার কামিজটা শরীরের সাথে একদম লেপ্টে লেগে আছে। তিয়াস দিশার পেছনে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আর ওর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দিশাকে পা থেকে মাথা পর্যন্ত পুরো স্ক্যানিং করে ফেললো। একদম পারফেক্ট বডি সাইজ, শুধু বলে থেমে গেল। হঠাৎ লিফটটা মাঝপথে বন্ধ হয়ে গেল। কাল থেকে লিফটটা সমস্যা করছে। তিয়াস সিকিউরিটিকে বলেও গিয়েছিল কি সমস্যা চেক করাতে, কিন্তু লিফটের অবস্থা থেকে মনে হয় না এরা কিছু করেছে। তিয়াস খেয়াল করলো মেয়েটি আরো বেশি ঘামছে, তাই বারবার নিচের ওড়না দিয়ে ঘাম মোছার চেষ্টাও করছে। তিয়াস মানবতার খাতিরে পেছন থেকেই জিজ্ঞাসা করলো, হ্যালো মিস, আপনি ঠিক আছেন? দেখুন, ভয় পাবেন না, লিফট এখনই চালু হয়ে যাবে। এটা বলতে না বলতে লিফটের লাইটগুলো বন্ধ হয়ে গেল। আর দিশা ভয়ে তিয়াসকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তিয়াস তো মুহূর্তেই ফ্রিজ হয়ে গেল। হঠাৎ মনে হলো মেয়েটি বিড়বিড় করে কিছু একটা বলছে। কানটা একটু খাড়া করে শোনার চেষ্টা করে বুঝতে পারলো মেয়েটি অন্ধকারে ফোবিয়া আছে। এমন ঘুটঘুরে অন্ধকার দেখে এই মেয়েটি না বেড়ে একজন অচেনা ছেলেকে জড়িয়ে ধরেছে। তিয়াসের বুঝতে বাকি রইল না। কিন্তু হঠাৎ হাতের বাঁধন হালকা হলে তিয়াস বুঝেছে মেয়েটি জ্ঞান হারিয়েছে। পড়ে যাওয়ার আগেই তিয়াস মেয়েটিকে ধরে ফেলে। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে মেয়েটির মুখের দিকে ধরলো। ফ্ল্যাশ লাইটের আলোতে মেয়েটির মুখ দেখে তিয়াস একটু মুচকি হাসলো। তখন তাড়াহুড়োতে ও মেয়েটিকে খেয়ালই করেনি কে, তাই চিনতেও পারেনি। তবে মেয়েটির ব্যাকসাইড দেখে চেনা চেনা লাগছিল ওর। আচ্ছা বলুন তো, ঘাসের মাঝে আপনি সুজ হারিয়েছেন, সেটা কতভাবে খুঁজে বের করবেন আপনি? ইন্টারভিউ দিতে এসে এমন অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হবে তিতির কখনো ভাবতেই পারেনি। এ কেমন প্রশ্ন! ওর এত বছরের পড়াশোনা দিয়েও তো এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করতে পারবে কিনা সন্দেহ। এমনি বেচারে আগের থেকেই নার্ভাস ছিল। তার উপর অফিসে এসে চারিদিকে এত মানুষ দেখে আরো বেশি যেন নার্ভাস হয়ে গিয়েছিল। এত সুন্দর আর স্মার্ট মেয়েদের মাঝে নিজেকে কেমন আদিম যুগের খালাম্মাদের মতো লাগছিল। বেচারি তিতির ভাবতেই পারেনি এরপর তো আরো বড় ঝাটকা অপেক্ষা করছিল ওর জন্য। যখন দিনেশ প্রবেশ করলো অফিসে, আশেপাশের মেয়েদের মতো তিতির রিয়েক্ট না করলেও ভেতরে যেন অস্থিরতা আরো বেড়ে গেল। কারণ দিনেশকে কেবল এতদিন টিভিতেই দেখেছে তিতির। মডেলিং লুকে কি যে সুন্দর লাগতো ছেলেটিকে। ভাবতো সবই বুঝি মেকআপের কারিশমা, কিন্তু দিনেশ তো স্ক্রিনের বাইরেও অনেক সুন্দর ও হ্যান্ডসাম। শুকনো একটা ঢোক গিল তিতির। তার মানে ইন্টারভিউ কি দিনেশ স্যার নিবে? ভাবতেই কাঁপতে লাগলো তিতির। হ্যালো মিস, কি ভাবছেন? দিনেশের জিজ্ঞাসা দৃষ্টি জানতে চাইছে। কিছু না তো স্যার। তিতির একটু ঘাবড়ে উত্তর দিল। ওকে, আচ্ছা, ওটা বলতে না পারলে এটা বলুন। নিজের বসকে ইমপ্রেস করার জন্য আপনি কি কি করতে পারবেন? কিছুক্ষণ দিনেশের দিকে তাকিয়ে এবার তিতির মুখ খুলল। অফিসের কাজগুলো নিষ্ঠার সাথে করে নিজের দায়িত্বগুলো যথার্থভাবে করলে বস নিশ্চয়ই খুশি না হয়ে পারবেন না। আর আমার মনে হয় না একজন আদর্শবান বসকে এর বাহিরে ইমপ্রেস করতে কিছু লাগবে আর।
দিনেশ বাঁকা হাসলো তিতিরের উত্তর শুনে। ওর এত বছরের ক্যারিয়ারে এমন উত্তর খুবই কম শুনেছে দিনেশ। তাই আরো একটু ভালো করে রিডিং করতে লাগলো তিতিরকে। তিতিরের পুরো সিভিটা ভালো করে আরো একবার চোখ বোলালো। এরপর তিতিরকে আপনি আসতে পারেন এবার বলে বিদায় দিল। তিতির ভেবে নিয়েছিল এবারও বুঝি চাকরিটা আর হবে না। দিনেশের কণ্ঠ শুনে তিতির আবার বর্তমানে ফিরে এলো। দিনেশ এক প্রকার জোর করে ওকে ওর বাড়িতে নিয়ে এসেছে তখন। আর তিতিরকে নিচের বেডরুমে রেখেই চলে গেল অন্য রুমে একটু কাজ আছে বলে। তিতি তাকিয়ে দেখে দিনেশ ওর একদম সামনে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করে দেখলো এর মধ্যেই সামান্য ড্রেসও চেঞ্জ করে ফেলেছে দিনেশ। দিনেশ তিতিরের সামনে কিছু কাপড় দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো তিতির, তোমার ড্রেসটা ঘেমে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তিতির একরোখার মতো বসেই আছে। আর কখন ধরে বাচ্চাদের মতো বায়না ধরেছে। আমি বাড়ি যাব, সময় মতো বাড়ি না গেলে বাবা আমার টেনশন করবে খুব। দিনেশ একটু মুচকি হেসে তিতির দিনেশের দিকে তাকালো। ও দৃষ্টি খুবই সরল। দিনেশ তিতিরকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তিতির চমকে গেল। তার মানে দিনেশ সবকিছু জেনে প্ল্যানিং করেই তিতিরকে এখানে এনেছে, কিন্তু কেন? আর এখন কি হবে ভাবতেই তিতির ভয় পেয়ে গেল। দিনেশের গভীর নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে তিতিরের মুখের উপর। তিতির হঠাৎ যেন জমে গেল। না পারছে দিনেশকে সরাতে, না পারছে নিজেকে নিয়ন্ত্রণ করতে। আবেশে চোখ দুটো বন্ধ করে ফেললো তাই। তিতির নড়তেও পারছিল না। পাগল যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। আর দিনেশও যেন হঠাৎ করে নিচে নিয়ন্ত্রণ হারালো। তিতিরের শরীরের ঘ্রাণটা ভীষণভাবে কাছে টানছে ওকে। এই সেই ঘ্রাণ যা দিনেশকে আগেও পাগল করেছে। আজ তো আরো বেশি করে পাচ্ছে তীব্র থেকে তীব্রভাবে। দিনেশ যেন নিজের মাঝে নেই আজ। ওর নাক গিয়ে স্পর্শ করছে তিতিরের গলা ও ঘাড়ের সংযোগ স্থলে। খুব তীব্রভাবে টানছে তিতিরের শরীরের এই ঘ্রাণটা। ডুবে যেতে মন চাইছে তিতিরের মাঝে আজ। তিতিরকে খুব করে কাছে পেতে মন চাইছে। দিনেশ খুব শক্ত করে তিতিরের হাত দুটোকে চেপে ধরলো। ওর চাহিদাটা যেন আজ একটু বেশি প্রবল হয়ে গিয়েছে। মানতে মন চাইছে না কিচ্ছু। শুধু তিতির নামের এই মেয়েটাকে আজ হাতড়িয়ে হাতড়িয়ে পুরো দেখতে চাইছে। হঠাৎ তিতির নিজের সম্ভিত ফিরে পায়। আর নিজের সর্বশক্তি দিয়ে দিনেশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তিতিরের এবার ভীষণ রাগ উঠে গেল। সমস্যা কি আপনার? কতবার বলেছে আমার থেকে দূরে থাকুন, কেন এখানে এনেছেন আমাকে? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, বাড়ি যাব আমি। বলে চেঁচিয়ে উঠল। কোনো ছেলেকে আমার আশেপাশে সহ্য করতে পারতে না তুমি অয়নদা? তোমার কারণে স্কুল কলেজে আমার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না। এমনকি এলাকার ছেলেরাও আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেত। ব্যাপারটা আমার খুবই খারাপ লাগতো। আমি বুঝতে পারতাম না কেন তুমি এমন করতে। তুমি কখনো আমাকে তোমার অনুভূতিগুলোর সাথে পরিচিত হতে দাওনি। নিজের ভালোবাসাকে আড়ালে রেখেছো। এতে আমার কি দোষ? আমি ভাবতাম তুমি আমাকে মায়া আপুর মতো বোন ভেবে এত আদর করতে, কেয়ারিং করতে। বিশ্বাস করো, কখনো আমার নজরে আমি এর বাইরে কিছুই দেখিনি। আমার জীবনে তোমাকে ছাড়া যদি কোনো পুরুষ এসছে, সে শুধুই রোহান ছিল। নামটি শুনে মুহূর্তেই আয়নের চেহারার রং পাল্টে গেল। হাত দুটো মুট করে নিজেকে কন্ট্রোল করার যথাসাধ্য চেষ্টা করতে লাগলো আয়ন। ভীষণ একটা কষ্ট হচ্ছে মনে। শ্বাস নিতে পারছে না মনে হয়। আয়নের এখন মনে হচ্ছে কেউ যেন আয়নকে ধরে বেঁধে গভীর জলে ফেলে দিয়েছে। সেখান থেকে আয়ন না পারছে উঠতে, না পারছে নিঃশ্বাস নিতে। তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছে, কিন্তু কতক্ষণ? রোহান তোমার সম্পর্কে তেমন কিছু জানতো না আনন্দা, তাই তো সাহস করেছে আমার কাছে আসতে, আমার সাথে কথা বলতে। আর তুমি যখন দেশে ছিলেও না, আমি একটা মেয়ে, আর আমারও কিছু চাওয়া পাওয়া ছিল। নিজের বান্ধবীদের মতো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে, আনন্দ করতে চেয়েছিলাম। আর তখনই রুহান আসে আমার জীবনে। আমি জানি না রুহান আমার সাথে এমন কেন করেছে, কিন্তু আমার মনে শুধু এতটুকু প্রশ্ন বারবার আসছে, তুমি কি রুহানের সাথে এমন কিছু করেছো যা আমি জানি না? প্লিজ বলো, কারণ এর আগেও তুমি অনেক ছেলেকে মারধর করেছো আমার জন্য। এদের মধ্যে অনেকেরই অবস্থা ভীষণ খারাপ ছিল। আমি শুধু জানতে চাই, রুহানের সাথে আমাকে ছেড়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো অয়নদা? আয়ন নিজেকে আর ধরে রাখতে পারল না। প্রিয়র মুখে অন্য ছেলের নাম এমনি সহ্য হয় না। তার উপরে সেই ছেলে চলে যাওয়ার পেছনে প্রিয় আয়নকেই সন্দেহ করছে। এতক্ষণ চুপচাপ প্রিয় সামনে বসে থাকলেও এবার যেন মাথা গরম হয়ে গিয়েছে আয়নের। চেয়ারটাকে লাথি মেরে ফেলে দিল। আয়নের এখনো কাণ্ডে প্রিয় ভয় পেয়ে গেল। এমনিও আয়নের রাগকে বাঘের মতো ভয় পায়। আর না বুঝে প্রিয় আবার একই ভুল করছে। আমাকে কি তোর জানোয়ার মনে হয় নাকি কুকুর? বল, এত কিছুর পর তুই এখনো শুধু ওই ছেলের কথা চিন্তা করছিস? আমার না, আমার অনুভূতি, আমার আবেগ, ভালোবাসা তোর কাছে কোনো মূল্যই নেই প্রিয়। কথা বল প্রিয়,
আমার দিকে তাকা। এখন কেন চোখ রাখতে পারছিস না বল? প্রিয়র বাহু দুটো শক্ত করে চেপে ধরে আয়ন। আমার প্রশ্নের উত্তর দে প্রিয়। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে হয়। এতটুকু তো ম্যানার্স আমি শিখিয়েছি তোকে নিশ্চয়ই। তাহলে বল, কোথায় তোর রোহান? আমি তো চলে গিয়েছিলাম তোর ধোঁকা পেয়ে। তাহলে তোর রোহানও কেন চলে গেল? নাকি তোকে দিয়ে ওর সাধ্য হাসিল হয়নি বলে চলে গেছে? আর এখন তার দোষ তুই আমার উপর চাপাচ্ছিস? বল প্রিয়, কি নেই আমার? আর কি দিয়েছে এমন রোহান তোকে যে তুই ওকে ছাড়া কিছু চোখে দেখিস না? আমার মাঝে এমন কি নেই যা তুই ওর কাছে থেকে পেয়েছিস? বল প্রিয়, বল। প্লিজ অয়ন্দা স্টপ। কিসব বলছো তুমি? প্রিয় কান্না করতে করতে বলল। আয়ন প্রিয়কে ছেড়ে দিয়ে প্রিয় থেকে কিছুটা দূরে সরে গেল। নিচে চুলগুলো দু হাত দিয়ে টানতে লাগলো, হয়তো রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি ক্লান্ত প্রিয়, ভীষণ ক্লান্ত। তোর সাথে নিজের সাথে লড়াই করে আমি ভীষণ ক্লান্ত। তুই আমার সাথে রোহানে তুলনা করছিস, যার আমার সামনে দাঁড়িয়ে কথা বলারও যোগ্যতা নেই। টাকা দিয়ে কারোর যোগ্যতা মাপা যায় না অয়ন্দা। আর আমি তো শুধু ছোট্ট একটা প্রশ্ন। আর বলতে পারলো না প্রিয়। ধাক্কা দিয়ে প্রিয়কে বিছানায় ফেলে দিল আয়ন। দু হাত বিছানায় চেপে ধরে প্রিয়র উপরে উঠে পড়ল। আচমকা এমন ঘটনায় প্রিয় আরো বেশি ভয় পেয়ে গেল। ঘামতে লাগলো প্রচুর, ঠোঁট দুটো কাঁপতে লাগলো। আয়ন মুগ্ধ হয়ে প্রিয়র ভীতু মাখা মুখটা দিকে তাকিয়ে আছে। আয়নের চোখ বিবরণ করছে প্রিয়র চোখ, ঠোঁট আর গলা বেয়ে নিচের দিকে প্রিয়র সত্য যৌবনপ্রাপ্ত বুকের ওঠা নামার উপর। আয়নের মনে আবার বিশাল ঝড় শুরু হতে লাগলো। প্রিয়কে কাছে পাওয়ার, ওকে ছোঁয়ার। আয়ন চায় ওর সবটুকু ভালোবাসা দিয়ে প্রিয়কে ভালোবাসতে, নিজের কাছে আনতে, একদম বুকের ভেতরে ঢুকিয়ে রাখতে। আবার যেন নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে। নিজেকে কন্ট্রোল করতে আয়ন কয়েকটা জোরে নিঃশ্বাস ছাড়লো। বল প্রিয়, কি দিয়ে যোগ্যতা ভাববো? ও তোকে কি এমন সুখ দিয়েছে যে আমি তোকে দিতে পারবো না? বল। আয়ন চিৎকার করে। প্রিয় ভয়ে এবার কেঁদেই দিল জোরে। আয়নের হুঁশ আসলো ও কি করছে। সাথে সাথে প্রিয়কে ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়লো মাথা চেপে। নিজের উপরে রাগ উঠছে এখন। কেন নিজের এই রাগটাকে সে কন্ট্রোল করতে পারে না? কেন? আয়নার কিছু না হলেই চলে গেল কোথাও। প্রিয় কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো। হাঁটুতে মাথা গুঁজে নিজের সাথে নিজেই বলতে লাগলো, কেন বোঝো না অয়ন্দা? বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা মানে তো একটা নির্ভরতার হাত, যে আমি তোমার কাছে থেকে পেতে চাই। কিন্তু তুমি বারবার ভুল বোঝো আমাকে অয়ন্দা। কেন ভরসা করো না আমাকে? আমার প্রতি না থাকলেও নিজের ভালোবাসার প্রতি তো রাখো। লিফটের দরজা খোলার সাথে সাথে ম্যানেজার মারুফ তিয়াসের কোলে একটা মেয়েকে দেখে কিছুটা চমকে গেল। স্যার আপনি ঠিক আছেন তো? আর এই মেয়েটিকে? অবাক করা চোখে দিশাকে কোলে নিয়ে লিফট থেকে বের হতে হতে বলল, আমার বউ দেখতে পারছেন না? তাই তো কুলে করে নিয়ে যাচ্ছি। আর শুনুন, আমার বউয়ের চশমা আর পাঁচটা আমার কেবিনে নিয়ে আসুন। বলেই তিয়াস দিশাকে কোলে করে নিজের কেবিনের দিকে হাঁটা ধরলো। অফিসের সব স্টাফরা চেয়ে চেয়ে ব্যাপারটা দেখছে আর খুব উপভোগ করছে। কেউ কেউ তো কানাঘুষি শুরুও করে দিয়েছে। মারুফও তাড়াতাড়ি করে চশমা আর পাঁচটা নিয়ে তিয়াসের কেবিনের দিকে ছুটল। ব্যাপারটা তার কাছে দারুণ ইন্টারেস্টিং লাগলো। ভাই, এই স্যাম্পল কোথায় পেলি? লিফটে। তিয়াস একটু মুচকি হেসে, কিন্তু যে মেয়ে তোকে দেখলে 10 হাত দূরে থাকে, সে আজ একেবারে কোলে এসে পড়েছে। ব্যাপারটা কি? আরে ওর অন্ধকারে বা বন্ধ করে ফুবিয়ে আছে। লিফট বন্ধ হবার পর থেকে অস্বাভাবিক আচরণ করছিল। আর যখন লাইটও চলে গেল, ম্যাডাম ভয়ে গান হারিয়ে ফেলে। তাই বর্তমান ম্যাডাম আমার কুলে। তুই কি ভাবিস এই মেয়ে সুস্থ থাকলে কি আমি ওকে কুলে তুলে নিতে পারতাম? ধরার আগেই তো দৌড় মারে। অনেক হেসে দিল তিয়াসের কথায়। কথাটা একদম সত্য। ভাই, এতক্ষণ হলো জ্ঞান ফিরছে না কেন? মরে টরে গেল না তো? কিসব বলছিস? দাঁড়া, আমি দেখছি। তিয়াস গ্লাস থেকে পানি নিয়ে দিশার মুখে মারল। মুখের উপর পানি পড়ায় থরফড়িয়ে দিশা উঠে বসলো। ব্যাপারটা বুঝতে 1 সেকেন্ড টাইম নিল। সামনে দুটো মানুষের অবয়ব দেখতে পাচ্ছে, তবে ভালো করে স্পষ্ট তাদের চেহারা দেখতে পারছে না। তিয়াস ব্যাপারটা বুঝতে পারে, তাই টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে দিশার চোখে পড়িয়ে দিল। আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার দিন কানা। এখন দেখতে পারছেন তো আমাকে? বলে এক চোখ টিক মারে। তিয়াসকে সামনে দেখে দিশা ছিটকে দূরে চেপে বসে। আমি এখানে কি করে এলাম? দিশার এমন আচরণে তিয়াস মোটেও অবাক হলো না, কারণ প্রায় এমনই হয়। তিয়াসকে দেখলেই কেন জানি এই মেয়ে দূরে সরে যায়, ভয় পায়। মাঝে মাঝে তো দিশার বিহেভিয়ার দেখে মনে হয় তিয়াস কোনো ডাকাত। দিশার যা মূল্যবান কিছু আছে সব লুট করে নিয়ে যাবে। দিশার প্রশ্নের উত্তর অনেক দিল। কেমনে আবার তিয়াসের কোলে করে?
এতক্ষণে তো কুলে ছিল, আর এখন আবার নাটক করছো? কি? দিশা চমকে গেল কথাটা শুনে। কি না ম্যাডাম? জি। তিয়াস এবার সোজা প্রশ্ন করলো। আপনি এখানে কি করছেন মিস দিশা? আমি তো আয়ন ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম। তিয়াস ভ্রুটা কুঁচকিয়ে, কেন? আয়ন ভাই আমাকে আসতে বলেছে তাই। ও, কিন্তু ভাইয়া তো এখনো আসেনি অফিসে। আর আসবে কিনা আজ তাও ঠিক নেই। তুমি এখানেই বসো, আমি ফোন করে জিজ্ঞেস করছি ভাইয়া আজ আসবে কিনা। নুরবিলায় আজ রাতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। নীলিমা আর ওর পরিবার সহ কিছু ফ্যামিলি ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করা হয়েছে এই ডিনার পার্টিতে। আয়ন বাসায় এসে উক্ত ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো। মায়া আয়নকে দেখে কিছু বলতে যাবে তার আগেই মোহিনী তার নাক ঢুকিয়ে দিল এর মাঝে। ওই তো আসছে আমাদের অয়ন। দেখো না, ঘরে নতুন বউ, অথচ ছেলে আমাদের সারা দিন শুধু অফিসে সময় কাটায়। কি কপাল! বলছি কি, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, নতুন বউকে একটু সময় দাও, তা না করে শুধু কাজ আর কাজ। কথাটা অনেকটা ব্যঙ্গ করেই বলল মোহিনী, যা আয়নের বুঝতে একটুও সমস্যা হয়নি। আচ্ছা যাই হোক অয়ন, দেখো কে এসেছে। নীলিমাকে ইশারা করে। মেয়েটি কত ভালো, দেখো আগের কথা কিচ্ছু মনে রাখেনি। তোমার প্রতি নাকি তার কোনো অভিযোগ নেই। এসব মেয়েরাই তো ঘরের লক্ষ্মী হয়। আমি তো আমার তিয়াসের জন্য এমন একটা মেয়েকেই চাই। ফুপু যে আজকে সকালের অপমানের বদলা নিতেই এত সব আয়োজন করেছে তা আয়ন খুব ভালো করেই বুঝতে পারছে। এই মোহিনী ফুপুর রোগে রোগেছে না ওর, কিছু তো প্ল্যানিং করছে। আয়ন মনে মনে ভাবতে লাগলো, তা না হলে হঠাৎ এত দরদ দেখানোর পাবলিক তো উনি না। আয়নও এর শেষ দেখতে চায়, তাই মুখে কিঞ্চিত হাসি টেনে সামনে এগিয়ে গেল মেহমানদের সাথে কৌশল বিনিময় করতে। সবাই যখন আড্ডায় ব্যস্ত তখন আয়নের চোখ প্রিয়কে খুঁজছিল। কোথায় মেয়েটি? নাকি এখনো মন খারাপ করে বসে আছে? আয়ন উঠে প্রিয়কে দেখতে যাবে তার আগে সারা আয়নের হাত ধরে ফেলে। আরে আয়ানদা, কোথায় যাচ্ছ? এত সময় পরে এসেছো, আমাদের সাথে একটু বসতে তো পারো। হে আয়ন, সারা ঠিকই বলেছে, বস না, আমরা কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নীলিমার বাবা কথাটা বলল। না মানে আঙ্কেল, আমি একটু প্রিয়কে দেখে আসছি। সবাই এখানে অথচ ও নেই। ও হয়তো জানেই না আপনারা এসেছেন তা। ভালো কথা মনে করেছো। আমি সেই চামিং লেডিকে দেখতে চাই, যার জন্য তুমি এত পাগলামি করছো। আয়ন একটু লজ্জা পেয়ে গেল মিস্টার আমিনুর চৌধুরীর কথায়। আমিনুর চৌধুরী নীলিমার পিতা। লোকটিকে আয়ন মন থেকে খুব শ্রদ্ধা করে। উনি যে কোনো বিষয়কে খুব সহজ করে দেখেন। খুব বিচক্ষণ টাইপের মানুষ। উনি জ্ঞানীকে শ্রদ্ধা আর গুণী ব্যক্তিদেরকে কদর করতে জানেন। ওনার ব্যক্তিত্বটাই এমন। আয়নের ইশারায় পারুল প্রিয়কে আনতে গেল, আর এদিক দিয়ে আয়ন নীলিমাকে বোঝার চেষ্টা করছে। কারণ নীলিমা এক ধরনের চেদি টাইপের মেয়ে। এত সহজে সবকিছু ভুলে গিয়েছে, ব্যাপারটা সত্যি আয়নকে ভাবাচ্ছে। আর এঙ্গেজমেন্ট ভাঙার পর নীলিমার সামনাসামনি তেমন আসেনি আয়ন। বিজনেস ব্যাপারে যেটুকু দরকার হতো তা তিয়াসি সামলিয়ে নিত, কিন্তু আজ হঠাৎ করে বাসায় এসে পড়া, তাও আবার ফুপুর একটা কলে। আমার আর প্রিয় সম্পর্ক অন্য, স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক কিনা তাই দেখতে এসেছে ও। আয়ন মুচকে হাসলো নীলিমার ব্যাপারটা বুঝতে পেরে। প্রিয়কে সিঁড়িতে নামতে দেখে সবাই সিঁড়ি থেকে দেখালো। আয়ন প্রিয়র মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো ওর মনে কি চলছে। তাই আয়ন নিজে এগিয়ে গেল প্রিয়র কাছে। নর্মালি প্রিয়র কোমরটা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে সবাইকে বোঝালো, প্রিয় আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সাথে কোনো প্রকার বাজে ব্যবহার বা অপমানজনক কথাবার্তা মোটেও পছন্দ করবো না, বিশেষ করে নীলিমাকে। আয়ন ও প্রিয় জুটি দেখে সবাই খুশি হওয়ার অভিনয় করলেও কে যে কেমন আয়ন তা খুব ভালো করেই জানে। এরই বাইরে গিয়ে আবার কানাঘুষা করবে। সবই নকল, মুখোশধারী। ফাঁকা রাস্তায় হাইওয়ে দিয়ে বাইকটি ছুটে যাচ্ছে কোনো এক অজানা পথে, শহরের কোলাহল থেকে অনেক দূরে। শোষো বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুজনের শরীরটাকে। বুকের সামনে রাখা হাত দুটি শক্ত করে জড়িয়ে ধরে আছে আয়নকে। এই শক্ত হাতের বাঁধনের মালিক আয়নের পিঠে মাথা টেকে উপভোগ করছে রাতের খালি শহরটিকে। কি সুন্দর লাগছে রাতে ঢাকাকে। দিনের কোলাহলপূর্ণ শহর রাতের আধারে যেন ঘুমিয়ে গিয়েছে। চারদিকে নীরব নিস্তব্ধতা, রাস্তাটাও ফাঁকা। মাঝে মাঝে শুধু দূর থেকে আসা কিছু গাড়ি পাশ কাটিয়ে চলে যায়। হঠাৎ করে রাতের আকাশটাও পরিবর্তন হতে লাগলো। তারা ভরা আকাশটাকে যেন ঘন কালো মেঘ এসে লুকিয়ে ফেলছে। সাথে বইছে ঠান্ডা হিমেল বাতাস। দিনের প্রচন্ড পচা গরমে হঠাৎ করে আসা এই ঠান্ডা বাতাসটি শরীরে যেন কাঁটা ধরিয়ে দিচ্ছে। তার উপর যদি বাইকটি হাই স্পিডে চলতে থাকে, প্রিয় ঠান্ডা লাগতে শুরু করলো। হঠাৎ শরীরে এমন শীতলতা স্পর্শ করায় প্রিয় চোখ বুজে ঘুমও আসতে লাগলো। কিন্তু ও নিজেকে যথাসাধ্য চেষ্টা করছে সামলাতে, তা না হলে যে কোনো সময় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। আয়নায় প্রিয়কে ঘুমিয়ে ঝিমুতে দেখে আয়ন রাস্তার একপাশে বাইক দাঁড়া করালো।
হঠাৎ বাইক থামায় প্রিয় চমকে আয়নের দিকে তাকালো। থামলে কেন? আমরা কি এখানে নামবো? চারপাশে একবার তাকিয়ে নেয় প্রিয়, কারণ রাস্তাটা অনেকটা নীরব আর আশেপাশেও কিছুই নেই। নাম বাইক থেকে। আয়ন বলে উঠল প্রিয়কে। কেন? আবার প্রশ্ন করছিস? নাম আগে। প্রিয় ভয়ে নেমে গেল। আয়ন কিছুক্ষণ মুগ্ধ হয়ে অন্ধকারের মাঝেও প্রিয়র ভীতু মাখা মুখটির দিকে তাকিয়ে থাকলো। প্রিয় ভয় পেলেই মুখটা কেমন বাচ্চাদের মতো করে ফেলে, আর তখন আয়নের মন চায় প্রিয়কে খেয়ে ফেলতে। এত কিউট কেন ওই মেয়েটি? তাই তো আয়ন চাইলেও এই মেয়েটি থেকে দূরে সরে থাকতে পারে না। আয়ন মুচকি হেসে, সামনে বয়স না, তুই হঠাৎ ঘুমিয়ে পড়ে যাওয়ার ভয় থাকবে তাই। না না, আমি ঘুমাবো না, প্রমিস। প্রিয়, তুইও খুব ভালো করে জানিস তোর খুব ঘুম ভারী হয়, আর একবার চোখ লেগে গেলে কিছুই করতে পারবি না। সত্যি বলেছে অয়নদা, কিন্তু সামনে কিভাবে? প্রিয়র ভাব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।